আমি শুভজিৎ। আমি আবার চলে এসেছি বাংলা সাহিত্যের কিছু দিক, যে দিকগুলো আমার জানা, আমার পড়াশোনার মধ্যে আছে, সেই জিনিসগুলো নিয়ে আমি বারবার করে আলোচনা করছি এবং আমি একটু অন্যভাবে ভাবানোর চেষ্টা করছি, যাতে পরীক্ষার ক্ষেত্রে এবং শেখার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ছাত্র বন্ধুরা যারা আছে, তাদের ছাত্রছাত্রীরা যারা আছে, তাদের সকলের সুবিধা হয়। শুধু তাই নয়, যারা এই বিষয়টা নিয়ে চর্চা করছে তারা যাতে একটা নতুনভাবে ভাবতে পারে, নতুন দিক দেখতে পারে, সেই জন্য আমার এই প্রচেষ্টা। আজকে আমার বিষয় বাংলা অনার্স। সেখানে বাংলা সাহিত্যের আধুনিক যুগের আধুনিক কাব্যের উদ্ভব বা আধুনিক কাব্য কবিতার উদ্ভব ও বিকাশের বিষয় নিয়ে আমি আলোচনা করব। কি করে প্রাচীন যুগ বা মধ্যযুগের বা প্রাগাধুনিক যুগের ভাবনা চিন্তা থেকে আধুনিক যুগের ভাবনা চিন্তা আলাদা হলো, বাংলা কাব্যে তার প্রভাব কোথায়, কিভাবে বাংলা কাব্য পরিবর্তিত হয়েছে, কোন সময় পরিবর্তিত হয়েছে, তার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সেই সংক্রান্ত যে সকল কবিরা রয়েছেন সেই সকল কবিদের নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, এই যে বিষয়টা, এই বিষয়টা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টার, মানে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় ষান্মাসিক, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ষান্মাসিকে পাঠ্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পাঠ্যসূচির মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে শক্তি চট্টোপাধ্যায়। আর যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, তার পাঠ্যসূচির অন্তর্গত হচ্ছে শুধুমাত্র 19 শতক, অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে গিরীন্দ্রমোহিনী দাসী। এই পাঠ্যসূচির মধ্যে আলোচনা হবে। তো আমি ভাগ ভাগ করে আলোচনা করব, যাতে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা করে সুবিধা হয়। এই দুটি ইউনিভার্সিটি, মানে এই দুটি বিশ্ববিদ্যালয় ছাড়া বিভিন্ন ওপেন ইউনিভার্সিটিতে এই বিষয়টি পড়ানো হয়, এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়, মানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবং আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো এই বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ের যখন যে ছাত্রছাত্রীরা থাকবে তাদেরও এই আলোচনাটা সুবিধা হবে। প্রথমত আমি আসি যে আমরা যে অনার্সে পড়াশোনা করি, একটা 15 নম্বরের উত্তর আমাকে লিখতে হয়। এই 15 নম্বরের উত্তরের জন্য আমরা সবচেয়ে ভুল যেটা করি, আমরা এক গাদা নোট পড়ি, যেটা সবচেয়ে বড় ভুল। এক গাদা নোট পড়তে হয় না, পাতার পর পাতা লিখতে হয় না। এই বাংলা পাতার পর পাতা লিখতে হয়, এক গাদা নোট পড়তে হয়, এই কথাগুলো ভুল, এই কনসেপ্টটা পুরোপুরি ভুল। না, আমাকে ঠিক লিখতে হবে। আমার ঠিক লেখার জন্য আমার 5 পাতাও হতে পারে, আমার ঠিক লেখার জন্য আমি 2 পাতাতেও করতে পারি, কিন্তু একটা অনার্সের স্টুডেন্টের কি স্ট্যান্ডার্ড হতে হবে, কোনটাকে ঠিক বলবো, কিভাবে লিখবো, সেটাই আমাদের মূল আলোচ্য হওয়া উচিত। আলোচ্য বিষয়গুলির মধ্যে আধুনিক সাহিত্যের ইতিহাসে আমরা সবচেয়ে বেশি যেটা দেখতে পাই, যে একজন সাহিত্যিকের জীবন। আমরা সাহিত্যের ইতিহাসে আমরা প্রশ্ন পাই, আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। বাংলা সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, বা বাংলা কথা সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। সেখানে তার জন্ম তারিখটা আসতে পারে, তার বাবা মা অবশ্যই আসতে পারেন, এবং আর কি, তার শিক্ষা ব্যবস্থার কোনো ভিত্তি যদি তার সাহিত্য জীবনে কাজে লাগে। যে অনেক সাহিত্যিক আছেন যাদের শিক্ষকেরা অনেক বেশি তাদের মোটিভেট করেছেন, সেই কথাটা অবশ্যই আসবে। কিন্তু তিনি কি করেছেন, তিনি কোথায় থেকেছেন, এটা সাহিত্যের গুরুত্বের মধ্যে পড়ে না। বস্তা পচা যে নোটগুলো ব্যবহার করা হয়, সেগুলো থেকে এই জিনিসগুলো বাদ দাও, প্রথমত নাম্বার পেতে গেলে। দ্বিতীয় বক্তব্য, তার সাহিত্য কীর্তি কি, বা তিনি কি অবদান রেখেছেন। তো তার অবদান আলোচনা করতে গেলে তার আগে সাহিত্য কীর্তিগুলোকে আলোচনা করতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে তার, প্রথমত আমরা যখন পড়বো কোনো সাহিত্যিকের সাহিত্য অবদান আলোচনা করব, তার ব্যক্তিগত ছোটবেলার জীবন এবং তার সাহিত্যের ধরন বা গঠন প্রকৃতিকে আমরা ভূমিকায় রাখবো। একটা ছোট প্যারাগ্রাফ হবে, খুব ছোট। তারপরে আমরা তার সাহিত্য আলোচনা করবো, তিনি কি কি সাহিত্য লিখেছেন, তার সঙ্গে সমাজের প্রেক্ষিত কি, এবং যেই সময় তিনি রচনা করেছেন সেই সময় সামাজিক অবস্থা কী ছিল, সেটা লিখতে পারলে খুব ভালো হয়। যেই সকল সাহিত্যগুলো লিখেছেন তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য, কারণ যেহেতু একটা 15 নম্বরের প্রশ্ন, আমি 500-600 শব্দের বেশি লিখতে পারবো না। 300, 350, 400 শব্দ হলে খুব ভালো হয়। 500 শব্দ এনাফ, মানে 500 শব্দ দেওয়া যায়, 500-600 শব্দ দেওয়া যায়। মানে আমার সাধারণ হাতের লেখায় একটা লাইনে যদি 10খানা করে শব্দ হয়, তাহলে 50 লাইন, মানে 2 পাতা 2.5 পাতা লেখা হবে। এই 2 পাতা 2.5 পাতা লেখায়, এবার যাদের একটু বড় বড় হাতের লেখা বা যাদের ছোট হাতের লেখা, তাদের ক্ষেত্রে পাতাটা ভ্যারি করবে।
কিন্তু এই 2 পাতা 2.5 পাতা লেখার মধ্যে এত কিছু দেওয়ার জায়গা নেই। আমাকে সলিড ক্রিম জিনিসটা দিতে হবে, যেটা আমাকে মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা সবার আগে যেটা করব যে ওনার সাহিত্য জীবনের লিস্টগুলো আগে করব। তিনি কি কি লিখেছেন, কোন কোন সময় লিখেছেন, কোন কোন বা সামাজিক পরিপ্রেক্ষিতে লিখেছেন, এটা প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে তাই সেই সাহিত্যগুলোর মধ্যে তার উল্লেখযোগ্য সাহিত্য নেই। 3 নম্বর বক্তব্য, প্রথমে ভূমিকা গেল, তারপরে এই বিষয়বস্তুটা গেল, 3 নম্বর বক্তব্য এই লেখাগুলো সমকালে কিভাবে প্রভাব ফেলেছিল, চিরন্তনী কিভাবে প্রভাব ফেলে, এই দুটো বলতে হবে। এবার আমাদের ছাত্র বন্ধুরা রয়েছে, তারা বলবে আমি একজন সাহিত্যিকের এতগুলো লেখা যদি পড়তে যাই আমার তো সিলেবাস কমপ্লিট হবে না। দরকার নেই এত কিছু পড়ার। তোমরা চেষ্টা করো নোট পড়ো না, কারণ নোটের জন্য উইকিপিডিয়া আছে, যদিও খুব একটা নির্ভরযোগ্য মানে উপায় নয় উইকিপিডিয়া বাংলাপিডিয়াতে বেশ কিছু তথ্য পাবে। তাছাড়া বাংলা সাহিত্যের ইতিহাসে অনেক বই আছে, ভালো ভালো বই আছে। বই পড়তে শেখো। বাংলায় অনার্স করতে গেলে সবার আগে যেটা দরকার, প্রচুর বইকে চিনতে হবে, বইয়ের বিষয়বস্তুকে চিনতে হবে। প্রত্যেকটা ধারার সাহিত্য নিয়ে সাহিত্যের ইতিহাসের আলাদা বই আছে। কাব্য সাহিত্যের ইতিহাস, উপন্যাস সাহিত্যের ইতিহাস। যেহেতু আজকে আমি কাব্য কবিতার কথা বলছি, তাই জন্য আজকে আমি কাব্য সাহিত্যের ইতিহাসের একটু কথা বলি। এই বইটা আধুনিক কাব্যের ইতিহাস, আধুনিক কবিতার ইতিহাস অলোক রঞ্জন দাশগুপ্ত এবং দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদনা। এরকম আমি একটা উদাহরণ দিচ্ছি যে এরকম বিভিন্ন বই আছে আলাদা করে। তোমরা বইপত্র ঘাটো, লাইব্রেরি ওয়ার্ক করো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নিজের পড়াটা নিজে করো। এইটা করলে বাংলা সাহিত্যের ইতিহাসের যে সকল বিষয়গুলো তাতে কোনো সমস্যা হবে না। তো আমরা 3টে পয়েন্ট পেলাম। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তার মূল হলো 3টে পয়েন্ট। প্রথমে হচ্ছে ভূমিকা, যেখানে তার ব্যক্তিগত জীবন, তার জীবনে লেখালেখির প্রভাব কিভাবে এলো, মানে কার মাধ্যমে লেখালেখির প্রভাব এলো। সেকেন্ড আমরা লিখলাম, মানে আলোচনা করলাম যেটা, সেটা হচ্ছে তার তথ্যগুলো, কি কি লিখেছেন, কিভাবে লিখেছেন এবং তার মধ্যে কিছু আলোচনা। তৃতীয়, তার সমসাময়িক এবং বর্তমান অর্থাৎ চিরন্তনী যে প্রভাব সাহিত্যের, সেটা নিয়ে আলোচনা করলাম। শেষে লাস্ট প্যারাগ্রাফে তার এই প্রভাব কতটা বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে এবং কোথায় কোথায় নেগেটিভিটি, অর্থাৎ কোথায় কোথায় মনে হয়েছে যে এই জিনিসটা তার থেকে আরো ভালো হতে পারতো বা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আটকে গেছেন। তাহলে আমি যদি এই 6টি উত্তরটাকে লিখি তাহলে কিন্তু আমাদের নাম্বার কোনোদিন খারাপ হবে না। আবারও বলছি, নোট পড়ে মাথায় নিতে পারবে না, অনেকেই মুখস্থ করতে পারো না আমার মতো। আমি মুখস্থ করতে পারি না। আমি কনসেপ্টগুলোকে মাথায় রাখার চেষ্টা করি যে একজনকে আমি কেন লিখবো। আমি একজন সাহিত্যিকের অবদান লিখছি, সাহিত্যে বাংলা সাহিত্যে একজন সাহিত্যিকের অবদান লিখছি। তিনি কি খেতেন, কোথায় যেতেন, এগুলো নিয়ে তো আমার লাভ নেই। হ্যাঁ, লাভ থাকবে। ছোট্ট একটা উদাহরণ দিই, খুব সুন্দর একটা উদাহরণ। 8 বছর আগের একদিন জীবনানন্দ দাশের একটা কবিতা, লাশ কাটা ঘরে নিয়ে গেল তারে। এই যে লাশ কাটা ঘর, মর্গ, জীবনানন্দ দাশ বরিশালে যেখানে আড্ডা মারতেন, মানে যেটা ওনাদের আড্ডা মারার জায়গা ছিল, সেই আড্ডা মারাটা মানে যেই রকটায় বসে আড্ডা মারতেন সেটা ছিল একটা মর্গের দেওয়াল, মানে মর্গের বাইরের দিকের দেওয়াল। তো এই যে মর্গ, ওই আড্ডা মারাটা কিন্তু এই কবিতাটার সঙ্গে ইম্পর্টেন্ট, মানে মর্গ। ছোটবেলায় জীবনানন্দ দাশ যে সকল মানুষদের কাছে বড় হয়েছেন তাদের অনেকেরই শিকারের শখ ছিল। তোমরা 12-এ পড়ে এসো শিকার কবিতা। এই যে প্রভাব, এইগুলো যদি আলোচনা করা যায়, এবার সব সম্ভব না, তার জন্য কি আমাদের একটু পড়াশোনার মধ্যে থাকতে হবে। আমি যদি সারাদিন পড়াশোনার মধ্যে না থাকি তাহলে এই জিনিসটা করতে পারবো না। তাই বলছি, নোট অ্যাভয়েড করো, এইভাবে পড়ো। এটা গেল আমাদের টেকনিক, আমরা কিভাবে অনার্সটা পড়বো। এবার আমি আসি আধুনিক কাব্য কবিতার ইতিহাসে। আধুনিক কাব্য কবিতার ইতিহাসে প্রথম যে বিষয়টা আসে যে আধুনিক আবার কাব্য কবিতা। তো বাংলা সাহিত্য যবে থেকে আছে, মানে আমরা যেটা প্রামাণ্য নথি পাই চর্যাপদ, সেই চর্যাপদ থেকে এই আধুনিক বলতে আমি যা বোঝাতে চাইছি, অর্থাৎ 19 শতক। 19 শতক ব্যাপারটা কি? যখনই আমি কোনো শতক বলবো তার আগের সংখ্যাটার 100 বছর, মানে আমি বললাম 19 শতক, মানে তার আগের সংখ্যা কি 19-এর আগে 18, তা 18-এর 100 বছর মানে 1800 থেকে 1899। যে এই যে 19 শতকে এসে আধুনিকতা কবিতায় স্থান পেল, 19 শতকে কবিতার আধুনিকতা যে এলো, একদিনে কি হট করে চলে এলো?
বা 19 শতকে এমন কি হলো যার জন্য কবিতার আধুনিকতা এলো বা সাহিত্যে আধুনিকতা এলো? প্রাগাধুনিক সাহিত্য অর্থাৎ চর্যাপদ থেকে শুরু করে, আমাদের চর্যাপদের সময় থেকে শুরু করে 19 শতকের আগে পর্যন্ত, অর্থাৎ আমরা সাধারণত ধরি কবি গান বা কবি গানের আগেও যদি প্রামাণ্য কিছু ধরা হয় সেটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্য ভারতচন্দ্র রায়গুণাকরের। এগুলো যদি ধরি তাহলে এগুলোর সঙ্গে 19 শতকের কাব্যের কি পার্থক্য, আগে আমাদের এটা বুঝতে হবে। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে 19 শতকের কাব্যর সঙ্গে এগুলোর পার্থক্যের একটা প্রশ্ন আসে যে কোন কোন লক্ষণে 19 শতক বা আধুনিক কবিতা প্রাচীন বা মধ্যযুগীয় বা প্রাগাধুনিক যুগীয় কবিতার থেকে আলাদা বা কাব্যের থেকে আলাদা, এই একটা আসে। ও দ্বিতীয় প্রশ্ন যেটা আসে যে ঈশ্বরচন্দ্র গুপ্তের এই কাব্য কবিতার ইতিহাস, এটাকে আমি আধুনিকতার প্রথম পদক্ষেপ হিসাবে দেখছি। আমরা দেখছি, কেন দেখছি? সেটা কি সম্পূর্ণরূপে ঠিক? আর সেটা যদি দেখাও হয়, তার মধ্যে কি প্রাচীনতার কোনো লক্ষণ ছিল না, প্রাচীনত্বের কোনো লক্ষণ ছিল না? তাহলে আধুনিকতা এবং প্রাচীনত্বের মেলবন্ধন অর্থাৎ যুগ সন্ধিক্ষণের কোনো একটা লক্ষণ তার মধ্যে দেখা যায়, সেটা নিয়েও একটা প্রশ্ন আসে। এই প্রশ্নগুলি আজকে আমরা ডিসকাস করব। এখানেই আমরা বুঝতে পারবো যে ঈশ্বরচন্দ্র গুপ্ত কিভাবে এই যুগটিকে ধারণ করেছিলেন। তার আগে বলি তিনি কি কবিতা লিখেছেন, তিনি কত সাল থেকে কত সাল, কোন সময় কি করেছেন, এই ডিটেলসগুলো তোমরা এর আগেও বলেছি বাংলাপিডিয়া উইকিপিডিয়া থেকে পেয়ে যাবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারবে। তাছাড়া নানা রকম বই কিনতে পাওয়া যায়, সাহিত্যের ইতিহাসের বইয়ের কথা আমি আগেও বলেছি এই ভিডিওতে, সেখান থেকে তোমরা এই ডিটেলসগুলো পেয়ে যাবে। আমি প্রথমে আসি কাব্য কবিতার প্রাগাধুনিক এবং কাব্য কবিতার আধুনিক এই দুটোর মধ্যে পার্থক্য নিয়ে। কাব্য কবিতার প্রাগাধুনিক সাহিত্যের সঙ্গে কাব্য কবিতার আধুনিক সাহিত্যের পার্থক্যটা কোথায়? পার্থক্যগুলো খুব সিম্পল। 1 নম্বর পার্থক্য হচ্ছে প্রাগাধুনিক কাব্য কবিতায় গীতিময়তা ছিল, আধুনিক কাব্যে সেই গীতিময়তা বর্জন করা হলো। দ্বিতীয় বক্তব্য, তোমরা যদি খেয়াল করে দেখো প্রাগাধুনিক সাহিত্য প্রায় পুরোটাই ঈশ্বর কেন্দ্রিক। শুধু তাই না, যে ক্ষেত্রে মানুষকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেখানেও ঈশ্বরের মাহাত্ম্য রয়েছে, ঈশ্বরের প্রাধান্য রয়েছে, ঈশ্বরের দয়ার ওপর বেঁচে থাকা রয়েছে। সেই মাত্রা থেকে আধুনিক কবিতা সরে আসে। আধুনিক কবিতাতেও ঈশ্বর বিষয় ছিল, ঈশ্বর বিষয়ক ছিল, কিন্তু ঈশ্বর কেন্দ্রিক নয়, বা তার মূল ভাবনাটা ঈশ্বরকে কেন্দ্র করে নয়। প্রাগাধুনিক কবিতায় গীতিময়তা, ঈশ্বর কেন্দ্রিকতা, নাটকীয়তা, দীর্ঘসূত্রতা, অর্থাৎ এক লম্বা কবিতা। ছোট গীতি কবিতা বলতে শুধুমাত্র শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী এবং কিছু ক্ষেত্রে ময়মনসিংহ গীতিকাকে পাওয়া যায়। আরও পূর্ববঙ্গ গীতিকা আছে, আরও কয়েকটা জায়গা আছে, সেগুলো বাদবাকি সবটাই হচ্ছে দীর্ঘসূত্রতা। আধুনিক কবিতায় এসে দীর্ঘসূত্রতা একমাত্র আধুনিক মহাকাব্যে বা ছদ্ম মহাকাব্যগুলোতে পাওয়া যায়, তাছাড়া কিন্তু কোথাও সেভাবে পাওয়া যায় না। তার পরবর্তী বিষয় হচ্ছে কবিতার বিষয় হিসাবে খুব সাধারণ জিনিসকে তুলে আনা। যেখানে কবিতার বিষয় আগে খুব বৃহত্তর জিনিস ছিল, কবিতা বা কাব্যের বিষয় খুব বৃহত্তর জিনিস ছিল। যেরকম আমি উদাহরণ দিই, ঈশ্বরগুপ্তের কবিতায় কাঁঠাল, পাঁঠা এই ধরনের বিষয়গুলো উঠে এসেছে, যেগুলো আগে কবিতার বিষয় হতে পারে এরকম কোনো ধারণাই ছিল না। ইতিহাস চেতনা উঠে এসেছে এবং এটা অবশ্যই ইংরেজদের প্রভাবে। সমকালীন ইতিহাস, সমকালীনতা, গীতি প্রাধান্য হ্রাস, দীর্ঘসূত্রতা হ্রাস, এই বিষয়গুলো আধুনিক কবিতার মূল বৈশিষ্ট্য। ঈশ্বরগুপ্তের জন্ম 1812, মৃত্যু 1859। উনি যে সকল বিষয় নিয়ে কবিতা লিখেছেন সেগুলো এই প্রশ্নে আলোচ্য থাকবে। প্রশ্নটা যেরকম থাকবে সেভাবে উত্তর সাজাতে হবে। যদি প্রশ্নে থাকে যে একটা যুগ সন্ধিক্ষণে কবি কেন বলা হয়, তখন তার এই বিষয়গুলো উল্লেখ করে, যে আমি 4টে প্যারাগ্রাফের ছক বলেছিলাম, 3 নম্বর প্যারাগ্রাফে গিয়ে তোমাকে লিখতে হবে বা তোমাদের লিখতে হবে যে ঈশ্বরগুপ্ত যুগসন্ধির অর্থাৎ প্রাচীন যুগ বা প্রাগাধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য এবং আধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য দুটোর মেলবন্ধন ঘটিয়েছিলেন, সেগুলো আমি বলছি এখানে ভিডিওতে। তাছাড়া যদি এরকম প্রশ্ন আসে যে ঈশ্বরগুপ্তের কবিতাকে প্রথম আধুনিক কবিতার মর্যাদা দেওয়া হচ্ছে কেন, তখন তোমাদের দেখাতে হবে একই জিনিস কিন্তু 3rd প্যারাগ্রাফে গিয়ে চেঞ্জ হবে,
কি, যে ঈশ্বরগুপ্তের কবিতার আধুনিকতাটা কোথায়, কিংবা শুধু যদি ঈশ্বরগুপ্তের কাব্যকীর্তি বর্ণনা দেয় তাহলে কিন্তু তিনি সাংবাদিক হিসেবে কি করেছেন সেটা কিন্তু প্রযোজ্য হবে না। তিনি কবি হিসেবে কি করেছেন সেটা বলতে হবে। যদি তার সাহিত্য কীর্তি বর্ণনা দেয়, শুধু সাহিত্য কীর্তি থাকে, তাহলে অবশ্যই সাংবাদিকতার কথা উঠবে, লিখতে হবে। এই ব্যাপারগুলো মাথায় রাখবে। তো আমরা শুরু করব ঈশ্বরগুপ্তের কবি কীর্তি দিয়ে। কবি কীর্তিগুলো আলোচনা করতে গেলে আমি আধুনিক এবং প্রাগাধুনিকের মধ্যে পার্থক্যটাও বলে দিতে পারবো। তার আগে বলি, ঈশ্বরগুপ্তকে প্রথম আধুনিক কবি বলা হলেও এই আধুনিকতা কিন্তু একদিনে আসেনি। আরাকান রাজসভার সাহিত্য মানুষের কথা বলেছে, পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা মানুষের কথা বলেছে। একটা বিখ্যাত লাইন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্নদামঙ্গলের লাইন, সেখানেও মানুষের কথা বলা হচ্ছে। মানে ঈশ্বর প্রীতি বা ঈশ্বরের কাছে ঐশ্বরিক চাহিদা বা মুক্তি চাহিদার ঊর্ধ্বে গিয়ে মানুষের কথা বলা হচ্ছে। আমরা যদি একটু শাক্ত পদাবলী বা রামপ্রসাদের গানগুলো শুনি, দেখবো এখানে মা মা মানে আমার ঘরের মা, এই যে জায়গাগুলো, এইখানেই কিন্তু কোথাও একটা আধুনিকতার দিকে টান শুরু হয়। এই আধুনিকতার টানটা লোকসমাজে যারা প্রচলন করিয়ে দেন তাদের কথা আমরা কেউ আলোচনা করি না। তারা হচ্ছেন কবিওয়ালারা। এই কবিওয়ালারা প্রথম প্রত্যক্ষভাবে লোকসমাজে ওই মানুষের কথা দিয়ে গান বেঁধে প্রচার করে বেড়ায়। এই কবিওয়ালারা, এই কবি গানের লোকেরা প্রথম এই আধুনিকতার জায়গাটাকে আরো বেশি স্পষ্ট করে। ঈশ্বরগুপ্ত এই কবিয়ালদের জন্য গান লিখতেন। কবিয়ালদের জন্য গান লেখা এবং ছোটবেলা থেকেই ছড়া কাটা, এটা এনার সহজাত প্রবৃত্তির মধ্যে ছিল। উনি খুব সুন্দর ছড়া কাটতে পারতেন। সেইটা দিয়ে এবং কবিয়ালদের গান লেখার মানসিকতা দিয়ে তিনি যখন কবিতাগুলো লিখলেন, তখন সেই কবিতার মধ্যে আধুনিকতার ছাপ পেলাম। ঈশ্বরগুপ্তের প্রধান বৈশিষ্ট্য ছিল তার সমাজ চেতনা। তিনি যেহেতু সাংবাদিক ছিলেন, তিনি সমাজটাকে খুব কাছ থেকে দেখেছেন। তাই জন্য তার সমাজের যে দর্শন, সেই দর্শনটা নিয়ে তিনি লিখেছেন। তাহলে এটা আধুনিকতার লক্ষণ। কিন্তু তার এই মতবাদের মধ্যে বিধবা বিবাহের বিরোধিতা ছিল। সেটা আধুনিক মানুষকে নয়, কিন্তু সমাজের সমসাময়িক সমস্যা নিয়ে সরাসরি লেখা। তাহলে তিনি লেখাটার মধ্যে মানে বিষয়টা যে চুজ করেছেন, সেই বিষয়টার মধ্যে কিন্তু আধুনিকতা দেখাচ্ছেন। কিন্তু তিনি সেটা বিরোধিতা করে, সেটা চুজ করেছেন ঠিক, কিন্তু তার বিরোধিতা করছেন করে তিনি কিন্তু সেই প্রাচীন পন্থাটাকেই মেনটেন করে যাচ্ছেন। তিনি মেয়েদের শিক্ষা ব্যবস্থার বিরোধী ছিলেন, বিরোধিতা করেছেন। কিন্তু বিষয়টা সমকালীন, তিনি সমকালীন নিয়ে কথা বলেছেন, তাই জন্য আধুনিক। কিন্তু বিরোধিতা করেছেন, তাই জন্য তার মানসিকতায় প্রাগাধুনিক ব্যাপারটা ছিল। এখানেই তার যুগ সন্ধিক্ষণের ব্যাপারটা। যেরকম লক্ষ্মী মেয়ে যারা ছিল তারাই এখন চড়বে ঘোড়া, ঠাট্ঠমকে চালাক চতুর, সভ্য হবে থোড়া থোড়া। এই যে সামাজিকতা, এটা তার একদিকে আধুনিকতা, একদিকে প্রাচীনত্বের লক্ষণের প্রকাশ। হচ্ছে তার যুক্তি প্রধান মনোভাব। অর্থাৎ তিনি যে ঈশ্বর কেন্দ্রিক বা ঈশ্বরকে বিষয় করে যে কবিতাগুলো লিখেছেন, সেই কবিতায় কিন্তু তিনি কৈফিয়ত চেয়েছেন। একদিনে উনি হট করে কৈফিয়তটা চেয়েছেন না, তার আগে একটা পটভূমি আছে। সেটা হচ্ছে আমাদের শাক্ত পদাবলী এবং নাথ সাহিত্যগুলো। সেখানে কিন্তু ঈশ্বরের কাছে কৈফিয়ত চাওয়ার একটা রীতি আছে। কারণ ঈশ্বরকে তিনি সেই সাহিত্যগুলোতে বা সেই দর্শনগুলোতে, সেই ধর্মীয় দর্শনগুলোতে ঈশ্বরকে নিজের মনের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ, বাড়ির মানুষ এরকম বলা হয়। তাদের থেকে আমরা কৈফিয়ত চাইতে পারি। সেখান থেকে এসছে, কিন্তু সেখানেও কৈফিয়ত তো কাছের মানুষ হিসাবে, ঈশ্বরকে ঈশ্বর হিসেবে কৈফিয়ত চাওয়া কিন্তু এই প্রথম। তৃতীয় পয়েন্ট, তার ইতিহাস চেতনা। ঈশ্বরচন্দ্র গুপ্তের সমকালীন ইতিহাসের দুর্ভিক্ষ, নীলকরদের অত্যাচার, শিখ যুদ্ধ, বর্মা যুদ্ধ, ভিক্টোরিয়াকে উদ্দেশ্য করে লেখা বা মহাবিদ্রোহের বিরুদ্ধে লেখা, এগুলো কোনো কিছুই বাদ যায়নি। সবকটা বিষয় সম্পর্কে তিনি লিখেছেন এবং সেই বিষয়গুলো কোথাও, যেরকম তিনি মহাবিদ্রোহের বিরোধিতা করেছেন, আবার নীল বিদ্রোহকে সমর্থন করেছেন। ইংরাজি শিক্ষা নিয়ে আবার তিনি বিরুদ্ধ মন্তব্য করেছেন।
যত কালের যুব যেন শুভ, ইংরেজি কয় বাঁকা ভাবে। তারপর একটু আগে বলছিলাম নারী শিক্ষা নিয়ে কথা বলেছেন, সেটাও সমকালীনতা ইতিহাস, সমকালীন ইতিহাস, সেটা তো বলেইছি। তো এই ইতিহাস চেতনা তিনি তুলে এনেছেন। শুধু তাই নয়, তার ইতিহাস চেতনার একটা বিশাল বড় প্রমাণ হচ্ছে তিনি সাংবাদিক হিসাবে সেই সময়কার 100 বছরের পুরনো যারা কবি, রামপ্রসাদ সেন বা ভারতচন্দ্র বা নিধুগুপ্ত, হরু ঠাকুর, এনাদের সম্পর্কে ধারাবাহিক জীবনী বা ইতিহাস লেখার চেষ্টা করেছেন। ঈশ্বরগুপ্ত কবিতাকে ধর্মভাব মুক্ত করেছেন, এটা তার আধুনিকতার একটা বৈশিষ্ট্য ইতিহাস চেতনা। আর সমকালীনতা ইতিহাস চেতনা ওতপ্রোতভাবে জড়িত, সেই বিষয়টা অনেকগুলো তথ্য তোমরা যে কোনো সাহিত্যের ইতিহাসের বইতে পেয়ে যাবে। তাছাড়া কোনো কিছু দরকার লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবে, কমেন্টে জানাবে, আমি সেই বুঝে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। মানে মূল আরও কয়েকটা পয়েন্ট আছে, 3টে পয়েন্ট ছাড়া, যেটা হচ্ছে তিনি কবিতাকে সঙ্গীত ধর্ম থেকে মুক্ত করেন। অর্থাৎ এর আগে যত কবিতা লেখা হতো সবটার মধ্যে সঙ্গীত ধর্মিতা ছিল। এখন কবিতার মধ্যে, আগে কাব্য বা কবিতা যাই লেখা হতো, ঈশ্বরগুপ্ত প্রথম এসে কবিতার মধ্যে সঙ্গীত ধর্মিতাকে তুলে দিলেন। তিনি 19 শতকের নবজাগরণের যুগ চেতনাকে সমর্থন করলেন। আর কি করলেন? দেশের মানুষের হয়ে কথা বলতে গিয়ে তিনি মিশনারিদেরও বিরোধিতা করতে ছাড়েননি। এই যে পয়েন্টগুলো, এই প্রত্যেকটা পয়েন্ট তার বৈশিষ্ট্য, তার রচনাশৈলীর বৈশিষ্ট্য, কিংবা আধুনিকতা এবং প্রাগআধুনিকতার মেলবন্ধন, যুগসন্ধি, প্রত্যেকটা বিষয়ে কাজে লাগবে। কিন্তু আমি পরীক্ষার হলে কিভাবে সাজাবো, তার জন্য আমাকে বাড়িতে প্র্যাকটিস করে যেতে হবে যে কোন প্রশ্নটা কিভাবে এলে আমি তার প্রেজেন্টেশনটা কি করব। যেমন মিশনারিজদের বিরুদ্ধে তিনি লিখেছেন, কহিতে মনের খেদ বুক ফেটে যায়, মিশনারি ছেলে ধরা ছেলে ধরে খায়। এই ঈশ্বরগুপ্ত ব্যঙ্গ বিদ্রুপ তির্যকতার ভাষায় সরলভাবে সুন্দর অলঙ্কার প্রয়োগ করে বাংলা সাহিত্য রচনা করেছেন। এই আধুনিকতায় তার একটা বিশাল বড় অবদান হচ্ছে তিনি পরবর্তীকালে কবি গোষ্ঠী তৈরি করার প্রয়াস করেছেন। ঠিক এই যুগটার পরেই হচ্ছে বাংলা সাহিত্যের মহাকাব্যের যুগ বা ছদ্ম মহাকাব্যের যুগ, এবং তারপরে গীতিকবিতার যুগ। এই যুগে শ্রেষ্ঠ কবিদের অনেকেই বা এর পরবর্তী সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিকদের অনেকেই ঈশ্বরগুপ্তের ছাত্র ছিলেন বলা যায়। সুতরাং ঈশ্বরগুপ্ত বাংলা সাহিত্যকে নতুন দিক দেওয়ার চেষ্টা করেছেন। ঈশ্বরগুপ্তের রীতি পরবর্তীকালে অনুসৃত হয়নি ঠিকই, কিন্তু ঈশ্বরগুপ্তের কবিতা বাংলা সাহিত্যের নতুন ধারার জন্ম দেয়। আমি ঈশ্বরগুপ্তের কয়েকটা কবিতার কিছু লাইন বিষয় অনুযায়ী বলে রাখছি, সেগুলো উত্তর লিখতে কাজে লাগবে। তার রচনা রীতি ছিল প্রাচীনপন্থী, আধুনিক ছন্দের বিরোধিতাও করেছেন। যেমন মাইকেল মধুসূদন দত্তের অমৃতাক্ষর ব্যবহারের প্রসঙ্গে লিখেছেন, কবিতা কমলা কলা পাকা বড় কাঁদি, ইচ্ছে হয় যত পাই পেট পুরে খাই। নারী শিক্ষার বিরোধিতে তিনি বেথুন সাহেবকে এক হাত নিয়েছেন, সেখানে বলেছেন, আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রতকর্ম করতো সবে, একা বেতন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে, যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যাবে, তখন এবি শেখে বিবি সেজে বিলাতি বল কবেই কবে। দুর্ভিক্ষ নামক কবিতা। তিনি বিধবা বিবাহ সম্পর্কে জানিয়েছেন যে সকলের এরূপ বলা বলি করে, ছুরির কল্যাণে যেন বুড়ি নাহি তরে। বিদ্যাসাগরের উদ্দেশ্যেও তিনি বিরোধিতা করেছেন এবং সেখানে লিখেছেন, অগাধ বিদ্যার বিদ্যাসাগর তরঙ্গতায় রঙ্গনানা, তাতে বিধবা কুলের কুলতরি অকুলতে কুল পেল না। দুর্ভিক্ষ কবিতাতেই লিখেছেন। আর নীল বিদ্রোহের বিরুদ্ধে যেটা বলছিলাম একটু আগে, সেরকম লেখা মহারানী ভিক্টোরিয়ার কাছে সাহেবদের উদ্দেশ্যে নালিশ করেছেন নীলকর নামক কবিতায়। মা কল্পতরু আমরা সব পোষাগরু শিখেনি সিংবা, কেবল খাবো খোল বিচুলি ঘাস, যেন রাঙ্গা আমলা তুলে মামলা গামলা ভাঙে না, আমরা ভুসি পেলেই খুশি হব, খুশি খেলে বাঁচব না মা। বিধবা বিবাহের বিরুদ্ধে তিনি যেটা বলছিলাম আরও কিছু লিখেছেন, বিধবা করিয়া তারা পুনর্ভবা হবে, সতী বলে সম্বোধন কিসে করি তবে। বিধবা বিবাহ আইন সম্পর্কে কবিতাটার নাম বিধবা বিবাহ আইন। ইংরাজি নববর্ষ সম্পর্কে তিনি ব্যঙ্গ করেছেন, বিড়ালাক্ষী বিধুমুখী মুখে গন্ধ ছুটে, আহা তায় রোজ রোজ কত রোজ ফুটে।
ছাড় পোকাকে নিয়েও তিনি ব্যঙ্গ করেছেন। শয্যায় ভার্যার প্রায় ছাড় পোকা উঠে গায়ে প্রতিক্ষণ করে আলিঙ্গন। ছোট্ট একটা বিষয় ছাড় পোকা, সেটা নিয়েও তিনি আলোচনা করেছেন। তাছাড়া আরও অনেক কবিতা আছে, তোমরা উইকিপিডিয়ায় পেয়ে যাবে, বিভিন্ন সাহিত্যের ইতিহাসের বইতে পাবে, বিভিন্ন প্রশ্ন উত্তরের বই পাওয়া যায়, সেখানেও পাবে। কিন্তু নোট, প্রশ্ন উত্তর এগুলো না পড়ে নিজে একটু বিষয়টা পড়ো, নিজের মতো করে আগে তৈরি করো, লেখো। কারণ তুমি যত লিখবে, তুমি প্রশ্ন উত্তরটা দেখে দেখে তৈরি করো, তথ্যগুলোকে এক জায়গায় লেখো, লিখে একটা প্রশ্ন উত্তরের ফরম্যাট বানাও। পুরো ভাষায় প্রশ্ন উত্তর লিখতে হবে না, তার একটা ছক বানাও। 50টা প্রশ্ন থাকলে 50টা প্রশ্নের মধ্যে 40টা প্রশ্ন শুধু ছক বানাও, উত্তরটা লিখতে হবে না। বাকি 10টা প্রশ্নের উত্তর লিখে দেখিয়ে নাও তোমার ভাষা ঠিক আছে কিনা টিচারদের থেকে। তারা দেখে দেবেন, তারা দেখে দিলে সেই ভাষাগুলোকে কারেকশন করো, সেইভাবে যোগাযোগ করো। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তীকালে যখন ভিডিও আপলোড করবে, আমি সেকেন্ড সেমিস্টার কলকাতা ইউনিভার্সিটি এবং বারাসত ইউনিভার্সিটি কন্টিনিউ আপলোড করতে থাকবো এখন, সেগুলোতে তোমরা কিছুটা সাহায্য পাবে।